স্বাগত বন্ধুরা, বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। বৃহস্পতিবার সকালে নিরাপত্তা কমিটি আইএসসি একটি প্রতিবেদন প্রকাশ করে সতর্ক করে দিয়েছে যে রাশিয়া ও চীনের মতো প্রতিপক্ষের মতো ইরান ব্রিটিশ জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুতর রাষ্ট্রভিত্তিক হুমকিগুলির মধ্যে একটি। প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হত্যা, গুপ্তচরবৃত্তি এবং সাইবার আক্রমণ চালানোর জন্য তেহরানের ক্রমবর্ধমান আগ্রহকে তুলে ধরে এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি ব্রিটিশ কৌশলে মৌলিক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। 126 পৃষ্ঠার এই প্রতিবেদনে MI5, MI6, GCHQ, মন্ত্রিপরিষদ, অফিস এবং স্বরাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গোপন গোয়েন্দা তথ্য এবং সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি ইরানের ক্রমবর্ধমান হুমকি ভঙ্গির একটি বিশদ চিত্র তুলে ধরে এই সিদ্ধান্তে উপনীত হয় যে তেহরান একটি বাস্তববাদী অভিনেতা প্রায়শই আদর্শের চেয়ে সুবিধাবাদ দ্বারা বেশি চালিত হয় এবং ব্রিটিশ মাটিতে সেই বাস্তববাদকে প্রতিকূল কার্যকলাপে পরিণত করতে ক্রমবর্ধমানভাবে সক্ষম। ইরানের শাসন ব্যবস্থার মৌলিক লক্ষ্য হল ইসলামী প্রজাতন্ত্রের বেঁচে থাকা এবং নিরাপত্তা নিশ্চিত করা। আইএসসি বলেছে এর একটি তীব্র ঐতিহাসিক দুর্বলতার অনুভূতি রয়েছে। এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এর কর্মকাণ্ডকে রূপ দেয়। প্রতিবেদন অনুসারে 2022 সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যক্তিদের বিরুদ্ধে কমপক্ষে 20টি হত্যা বা অপহরণের ষড়যন্ত্র চিহ্নিত করা হয়েছে। ব্রিটিশ গোয়েন্দা প্রধান কেন ম্যাককালাম, MI5 এর প্রধান, গত বছর বলেছিলেন ইরানের রাষ্ট্রীয় শক্তি অপরাধীদের ব্যাপকভাবে প্রক্সি হিসেবে ব্যবহার করে, আন্তর্জাতিক মাদক পাচারকারী থেকে শুরু করে নিম্ন স্তরের দুষ্কৃতী পর্যন্ত। ওদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের ওপর 50% আমদানি শুল্ক আরোপ করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারোর প্রতি দেশটির আচরণের কথা উল্লেখ করে সাধারণ প্রমিত পদ্ধতির বিপরীতে ট্রাম্প সরাসরি বলসোনারোর চলমান বিচারের সাথে শুল্ক আরোপ করেছেন, যেখানে তিনি 2022 সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগের মুখোমুখি হচ্ছেন। ট্রাম্প, যিনি পূর্বে বলসোনারোকে বন্ধু বলেছিলেন, 2020 সালে যখন উভয়ই ক্ষমতায় ছিলেন তখন তাকে মারে লাগোতে স্বাগত জানিয়েছিলেন। প্রতিক্রিয়ায় ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছিলেন যে তার দেশ নতুন মার্কিন বাণিজ্য ব্যবস্থার প্রতি অনুরূপ প্রতিক্রিয়া জানাবে। ট্রাম্প বুধবার ঘোষণা করেছে যে ওয়াশিংটন 7টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20 থেকে 30% শুল্ক আরোপ করবে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের শেয়ার করা চিঠি অনুসারে ফিলিপাইন 20% শুল্ক আরোপ করবে এবং ব্রুনাই ও মালদোভা 25% শুল্কের সম্মুখীন হবে, যেখানে শ্রীলঙ্কা, ইরাক, আলজেরিয়া এবং লিবিয়া 30% করে উচ্চ হারে শুল্ক আরোপ করবে। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা, কোম্পানি এবং নির্বাহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে চাপ দেওয়ার তার প্রচেষ্টার কথা উল্লেখ করে এক্সতে একটি পোস্টে রুবিও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে আলবানিজের রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণা আর সহ করা হবে না। ফ্রান্সেসকা আলবানিজ একটি প্রতিবেদন তৈরি করেছেন যেখানে প্রধান অস্ত্র প্রস্তুতকারক এবং বিশ্বব্যাপী প্রযুক্তি সংস্থাগুলি সহ 60টিরও বেশি কোম্পানিকে গাজায় ইসরায়েলের বসতি সম্প্রসারণ এবং গণহত্যা অভিযানে অবদান রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে। রাজ্য মানবাধিকার সংস্থা, একাডেমিক প্রতিষ্ঠান এবং কোম্পানিগুলির 200টিরও বেশি জমা দেওয়ার তথ্যের উপর ভিত্তি করে আলবানিজ তার অনুসন্ধানের ফলাফল তৈরি করেছেন। 30 জুন প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিগুলিকে ইসরায়েলের সাথে সমস্ত লেনদেন বন্ধ করার আহ্বান জানানো হয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে জড়িত নির্বাহীদের আইনি জবাবদিহিতার আহ্বান জানানো
হয়েছে। ওদিকে আলিয়েভ এবং পাশিয়ান আর্মেনিয়া আজারবাইজান শান্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে তাদের সর্বশেষ বৈঠকে অগ্রগতি অর্জন করেছেন। আজারবাইজানের কূটনৈতিক সূত্র অনুসারে আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনাগুলিকে গঠনমূলক হিসেবে বর্ণনা করা হয়েছে এবং সীমান্তে সীমানা নির্ধারণ, জাঙ্গেজুর করিডোর এবং একটি বিস্তৃত শান্তি চুক্তি স্বাক্ষরের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। 2020 সালে আজারবাইজান নাগোর্নো কারাবাগের উপর নিয়ন্ত্রিত পুনরুদ্ধার এবং 2023 সালে এই অঞ্চলের উপর সম্পূর্ণ কর্তৃক পুনঃপ্রতিষ্ঠিত করার পর থেকে দুই দেশ আলোচনা চালিয়ে আসছে। ওদিকে কুয়ালালামপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে একটি বৈঠক চলছে। টাস সংবাদদাতা জানিয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলির সংগঠন এশিয়ান অনুষ্ঠানের ফাঁকে শীর্ষ কূটনীতিকরা আলোচনা করছেন। 19 ফেব্রুয়ারি রাশিয়ান এবং মার্কিন প্রতিনিধিদের মধ্যে আলোচনার উপর লাভরভ এবং রুবিও সৌদি রাজধানী রিয়াদে শেষ দেখা করেছিলেন। বৈঠকটি শুরু হয় মস্কোর সময় দুপুর 1:14 পররাষ্ট্রমন্ত্রী প্রথমে বৈঠকস্থলে পৌঁছান এবং লাভরভ প্রায় 5 মিনিট পরেই সম্মেলন কক্ষে প্রবেশ করেন। এরপর সাংবাদিকদের কক্ষে আমন্ত্রণ জানানো হয়। সাংবাদিকরা রুবিওকে প্রশ্ন জিজ্ঞাসা করার চেষ্টা করলেও শীর্ষ কূটনীতিকরা মিডিয়ার সাথে কোনো মন্তব্য না করেই আলোচনা শুরু করেন। এদিকে বাংলাদেশের একটি আদালত বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগীকে গত বছরের জুলাই মাসে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করেছে, যার ফলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের মধ্যে একটি বেঞ্চ নির্বাচিত নেত্রী হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছে। 77 বছর বয়সী হাসিনার বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল জুন মাসে কার্যকর শুরু করে বিদ্রোহের সময় হত্যাকাণ্ড এবং আহতদের জন্য রাষ্ট্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়ার জন্য তার বিরুদ্ধে দায়বদ্ধতার অভিযোগ রয়েছে। প্রাক্তন পুলিশ প্রধান মামুন যখন হেফাজতে আছেন তখন হাসিনা এবং খান ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। আসামিদের নিজস্ব আইনি পরামর্শদাতা উপস্থিত ছিলেন না। পরবর্তী শুনানির সময় তাদের প্রতিনিধিত্ব করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত একজন আইনজীবী। প্রাক্তন পুলিশ প্রধান অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং প্রধান বিচারের রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষী হিসেবে কাজ করেছেন। জাতিসংঘের মানবাধিকার অফিসের একটি প্রতিবেদন অনুসারে 2024 সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সহিংসতায় শিশুসহ 1400 জন নিহত হয়েছেন। সাম্প্রতিক এক গণমাধ্যমের তদন্তে হাসিনাকে তার সরকারের পতনের দিকে পরিচালিত বিক্ষোভের সময় প্রাণঘাতী শক্তি প্রয়োগের সাথে যুক্ত করা হয়েছে, যা তাকে বিচারের মুখোমুখি করার জন্য ভারত থেকে নির্বাসনের দাবি তীব্রতর করে তুলেছে। 5 আগস্ট 2024 সালে তার সরকারকে অপসারণের পর থেকে হাসিনা ভারতে রয়েছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, যা তাকে আনুষ্ঠানিকভাবে ফিরে আসার অনুরোধ করে, তবে দিল্লি এখনও ইতিবাচক সাড়া দেয়নি। গত মাসে ইউনূস ঘোষণা করেছিলেন যে দক্ষিণ এশিয়ার দেশটিতে নির্বাচন 2026 সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।